স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও সচিবালয়ে অফিস করছেন তারেক রহমান। সকালে গুলশানের বাসা থেকে রওনা হয়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে পৌঁছান তিনি। দিনের কর্মসূচি অনুযায়ী সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনীর প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন। উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালকেরও বৈঠক হয়। এরপর ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশগ্রহণ নেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আগামী 5 বছরে বৃক্ষরোপণ ও নদী খাল জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি নিয়েও বৈঠক হওয়ার কথা রয়েছে। এবারে সচিবালয় থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রুবায়েত হাসান, তার সঙ্গে কথা বলবো। রুবায়েত, আবের সংবাদে আমরা দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের কথা আপনি জানাচ্ছিলেন, সেই বৈঠকের বিষয়ে কিছু কি জানতে পেরেছেন? বিস্তারিত জানতে চাই। না, খুবই কম সময়ের জন্য সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এরপরেই আসলে ফ্যামিলি কার্ড সংক্রান্ত যে বৈঠকটি রয়েছে সেখানে আসলে যোগ দিয়েছেন বেশিরভাগ মন্ত্রী। সেই বৈঠকটি শেষ হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে বেশ কয়েকজন মন্ত্রী একইভাবে যেটি জানিয়েছেন যে পাইলট প্রকল্পের অংশ হিসেবেই আসলে ফ্যামিলি কার্ড ঈদের আগেই হস্তান্তর করা হবে। যারা অগ্রাধিকার পাবেন তাদের ক্যাটাগরি ভাগ করা হয়েছে সরকার পক্ষ থেকে। মূলত হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত শ্রেণীকে সামনে রেখে বা অগ্রাধিকারে রেখে এই প্রকল্প এগিয়ে নেওয়ার কথা সরকারের বেশ কয়েকজন মন্ত্রী জানিয়েছেন। আজ কিন্তু দফায় দফায় তারেক রহমান বেশ কয়েকটি বৈঠক এরই মধ্যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে করে ফেলেছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ আরও দুই বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক, তারপরে ফ্যামিলি কার্ডের এই বৈঠক থেকে মাঠ পর্যায়ের যারা প্রশাসন এবং তার মন্ত্রণালয়ের অধীনস্থ যে মন্ত্রীরা রয়েছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে কিন্তু এই মুহূর্তে বলা যায় যে 25 কোটি গাছ রোপণ এবং একই সঙ্গে খাল খনন কর্মসূচির যে সভা সেটিতে আমি দেখলাম যে প্রায় মন্ত্রিসভার 50 জন সদস্য তিনি সহ অনেকেই অংশ নিচ্ছেন, যারা আসলে মন্ত্রণালয়ে আজ অফিস করছেন তারা যোগ দিয়েছেন। কিছুক্ষণ আগেই ঢুকেছেন আব্দুল আউয়াল মিন্টু, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এহসানুল হক মিলন কিছুক্ষণ আগে গেলেন। জহিরুদ্দিন স্বপন তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তবে তারাও গিয়েছেন। সুলতান সালাউদ্দিন টুকুকে দেখেছি, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, এবং সকাল থেকেই নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রয়েছেন সালাউদ্দিন আহমেদ, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে যে বৈঠক সেটি সোমবার নাগাদ করার কথা বলে কিছু সময় মত বিনিময় করে আসলে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দিয়েছেন। ব্যস্ততম দিন আজকে দ্বিতীয় দিন হিসেবে পার করছেন। অন্যদিকে কিন্তু সচিবালয়ে আরও কিছু ঘটনা ঘটেছে। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি যেমনটা বলছিলেন যে কোনো গণমাধ্যম থেকে সংবাদকর্মীদের চাকরিচ্যুত করা এটি ভালোভাবে নেবে না সরকার। তিনি বলছেন কাউকে বিধি অনুযায়ী যদি পরিত্যাগ করতে হয় তাহলে সেটি আলোচনার সাথে কর্মীদের সঙ্গে কথা বলে আসলে চাকরিচ্যুত করা যেতে পারে। তিনি বলেছেন যে কাউকে চাকরিচ্যুত করা এটি দুঃখজনক ঘটনা। যেমন কালকে বাংলাদেশ সংবাদ সংস্থায় এমন একটি ঘটনা হয়েছে। একই সঙ্গে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে 4 জন কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে, সেটিরও তিনি নিন্দা জানিয়েছেন। বলেছেন কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলবেন। তিনি বলছেন যে মুক্তভাবে গণমাধ্যম দেশে কাজ করবে এমন অগ্রাধিকার সরকারের অন্যতম লক্ষ্য বলে তিনি জানিয়েছেন। শিক্ষামন্ত্রী কিন্তু আজকে ব্রিফিং করেছেন। তিনি বলছেন দুর্নীতি শিক্ষাক্ষেত্রে থাকবে না, দুর্নীতি প্রতিরোধ করা হবে, নকল এবং শিক্ষার সেক্টরে যে সুশাসন সেটি নিশ্চিত করবেন সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলছেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং বর্তমান বিএনপি সরকার চাইছে শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা, যেই শিক্ষাতে কোনো রাজনীতি থাকবে না, শিক্ষা হবে দেশের কল্যাণে। সব মিলিয়ে এখন পর্যন্ত বৈঠকটি চলছে তারেক রহমানের নেতৃত্বে। খাল খনন এবং গাছ রোপণের যে আগামীর পরিকল্পনা বিএনপির, যেটি ইশতেহারেও দলটি ঘোষণা করেছিল, এবং 209 জন সংসদ সদস্য নিয়ে পার্লামেন্ট তারা গেছেন, গঠিত হয়েছেন এবং কর্মচাঞ্চল্য দিন বলা যায় সরকারের পক্ষ থেকে। এই বৈঠকটির পরে কে কথা বলেন তারপরেই আসলে বাড়তি তথ্য আপনাকে জানাতে পারবো। তো সচিবালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জি রুবায়েত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সচিবালয় তাহলে বেশ কর্মচাঞ্চল্যই রয়েছে। সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুবায়েত হাসান। বর্তমান শিক্ষা কারিকুলাম পুনর্মূল্যায়ন করবে সরকার, শিক্ষায় থাকবে না কোনো দুর্নীতি। সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন।
বর্তমানে যে কারিগরি শিক্ষা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে থিওরি একটু বেশি, প্র্যাকটিক্যাল কম, এর অ্যাডজাস্টমেন্টটা করতে হবে, প্র্যাকটিক্যাল বাড়াতে হবে, কারণ প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া কারিগরি শিক্ষা এগোনো যাবে না। আর এই এডুকেশনটাকে প্রায়োরিটি চয়েস দিতে হবে। এটা হলো ল্যাপটপ আর চয়েস হয়ে আছে, সেই জায়গাটা আমরা এটাকে টার্ন করতে হবে, এবং এই ধরনের আমাদের মিশন এবং ভিশন আমাদের রয়েছে, অ্যান্ড উইল অ্যাড্রেস ইট ভেরি সুন। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানী রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবির কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে প্রথম দিনের মতো সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এছাড়া আওয়ামী লীগের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তা সহ ১৭ আসামির বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ চলে। এছাড়া ২০১৬ সালে গাজীপুরের পাতারটেকে জঙ্গি সন্দেহে ৭ জনকে গুলি করে হত্যা মামলার পরবর্তী শুনানি ২ মার্চ ধার্য করে ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর জানান, সরকার পরিবর্তন হলেও বিচার কাজ স্বাভাবিক গতিতে আইনের পথে চলবে। শহীদ রাব্বির পিতা সাক্ষী দিচ্ছেন। শহীদ রাব্বিকে ১৯শে জুলাই মিরপুরে গুলি করে হত্যা করা হয়। তার পরবর্তীতে দ্বিতীয় সাক্ষী হিসাবে তারই ভাগ্নি অর্থাৎ শহীদ তানহার বাবা এখানে সাক্ষী দেবেন। সুতরাং ওবায়দুল কাদের সহ বাকি আসামিদের বিরুদ্ধে সেখানে আওয়ামী লীগ যুবলীগের যে সমস্ত কেন্দ্রীয় নেতা তাদের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক বিচারের পর্ব, সাক্ষ্য গ্রহণ পর্ব, সেটি শুরু হয়ে গেল এবং এটা ক্রমাগত চলমান থাকবে এবং নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এই মামলার সমাপ্তি হবে ইনশাআল্লাহ। বছর ঘুরে আবার ফিরে এলো পবিত্র মাহে রমজান। বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি। এক্ষেত্রে আজ বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হলো। সেই মোতাবেক আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। গত রাতে এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে তারাবির নামাজ জামাতে আদায় করেন। মূলত তারাবি আদায়ের মাধ্যমে রোজার পর্ব শুরু হয়। আর ভোর রাতে সাহরি খেয়ে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম পালন করেন বা রোজা রাখার নিয়ত করেন। এদিকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পটুখালী ও বরিশাল সহ বিভিন্ন স্থানে র্যালি হয়েছে। শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ৫২ বাজার ৫৩ গলিখ্যাত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার। ঐতিহ্যবাহী এবং সুস্বাদু ইফতারের টানে বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে ছুটে আসে। ইফতারের বাজারের খবর জানাতে এবারে চকবাজার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, চকবাজারে ইফতারের আইটেমে কি কি পাওয়া যাচ্ছে আর কোনটার দাম কেমন? আপনি জানেন যে রমজানের প্রথম দিন থেকে কিন্তু প্রতি বছরের ন্যায় এই চকবাজার শাহী মসজিদের সামনে কিন্তু ইফতারের এক সমারোহ করে এবং বিভিন্ন জায়গা থেকে রাজধানীর আশপাশের যে সমস্ত জেলা আছে সেখান থেকে কিন্তু যারা ইফতার ভোজী লোকজন আছে তারা কিন্তু এখানে চলে আসে এই বিভিন্ন রং বেরঙের এই ইফতার কেনা। আপনি জানেন যে পুরান ঢাকার চকবাজার ইফতার ৪০০ বছরের পুরাতন এবং এইটি কিন্তু মূলত মুঘল আমল থেকেই চলে আসছে। আধুনিকতার প্রযুক্তির আমলের সবকিছু পাল্টালেও শুধু পাল্টায়নি পুরান ঢাকার চকবাজারের ইফতারের এই ঐতিহ্য। আপনি জানেন যে এই বাজারের সবচেয়ে বিখ্যাত আইটেম হচ্ছে বড় বাপের পোলাই খাই, অর্থাৎ এটি হচ্ছে বিভিন্ন মাংস, ডিম, ডাল ও হালিম দিয়ে তৈরি। এছাড়া আস্ত খাসি রান, সুতি কাবাব, দই বড়া, তেল, কবুতরের রোস্ট এবং পেস্তা বাদামের শরবত ও বিভিন্ন রং বেরঙের শরবত এখানে খুবই জনপ্রিয়। এখানে ১০০ বছরের পুরাতন রান্নার স্বাদ এবং ঐতিহ্যবাহী ইফতারের সংস্করণে অনেক কিছুই পাওয়া যায়। চকবাজারের ইফতারের প্রতি অন্য রকমের আকর্ষণ থেকেও কিন্তু এখানে আসা, তবে দাম বাড়লেও স্বাদটাই আগের মতো এবং সেই ধরনের কথা কিন্তু বলেছে ক্রেতারা। বলার অপেক্ষা রাখে না যে ঢাকার শাহী খাবার ও মোগলের সঙ্গে বিশ্বের চকবাজারের যে ঐতিহ্য সেটি কিন্তু একাকার হয়ে আছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুরা রাস্তাটা বন্ধ করে এখানে কিন্তু আপনার ইফতারের যে আয়োজন সেটা কিন্তু ব্যবসায়ীরা শুরু করেছে এবং এতে ইফতার হওয়ার কিছু আগে কিন্তু শেষ হয়ে যাবে, অর্থাৎ যতক্ষণ করে সময় বাড়বে ততক্ষণ তো এখানে
লোকজন ভিড় জমবে এবং এত পরিমাণ ভিড় জমবে যে ক্রেতারাও কিন্তু তখন দিশেহারা হয়ে যাবে। তো ক্রেতারা আমাদেরকে যেটি বলেছেন যে আসলে আমরা আসি শুধুমাত্র ঐতিহ্য সেটি ধরে রাখার জন্য, কিন্তু আগের মতো সেই স্বাদ বা সেই ধরনের রান্নার সেই বাবুর্চিরা না থাকলেও শুধু ঐতিহ্যের যে বিষয় বা পুরানো আমলের যে সেটি ধরে রাখার জন্য তারা আসছে। আর এদিকে ক্রেতারা বলছে যে আসলে যতই আধুনিকতার ছোঁয়া থাকুক, পুরান ঢাকার যে ইফতার এটি যুগ যুগ ধরে চলে আসছে এবং সেই অপেক্ষা তারা কিন্তু এখানে আসে এবং ক্রেতাদের যে চাহিদা সেটা মেটানোর জন্যই কিন্তু তারা এই চকবাজারে এই সমাহার নিয়ে কিন্তু তারা বসে আছে। সুমন। সোহাগ হায়দার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চকবাজার থেকে রকমারি ইফতারি বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ হায়দার। পবিত্র রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অপেক্ষা শুরু হয় ঈদের, এজন্য অনেকেই কেনাকাটা করতে শুরু করেছেন। রাজশাহীর বিপণী বিতানের চিত্র জানাচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। ঈদকে কেন্দ্র করে রাজশাহীর শপিং মল, বিপণী বিতান ও মার্কেটগুলোতে ঈদের বাহারি পোশাক আসতে শুরু করেছে। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহীর আরডি মার্কেটে। এই মার্কেটের যারা বিক্রেতারা রয়েছে তারা বলছে যে ঈদের যে সকল বাহারি পোশাক তা ইতিমধ্যে আসতে শুরু করেছে। তবে রোজার প্রতি রোজাতেই, আজকে যেহেতু প্রথম রোজা এবং প্রতি রোজাতেই এখন নতুন নতুন ডিজাইনের পোশাক আসবে। আমি বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে আসলে 10 রোজার পর থেকে বেচাকেনা ভালো হবে বলে তারা জানিয়েছেন। কারণ হিসেবে তারা বলছেন যে সরকারি বেসরকারি যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা যখন বোনাস পাবে তারপর থেকে মূলত আসলে বিক্রয়টা ভালো হবে বলে তারা জানিয়েছেন। তবে আমরা দেখেছি যে সোপুরা সিল্ক ফ্যাক্টরিগুলোতে বাহারি ডিজাইন, বাহারি নামের পোশাকগুলো আসলে আনছেন এবং তারা ক্রেতা আকর্ষণমূলক পোশাক নিয়ে আসার চেষ্টা করছেন। তবে যে মার্কেটগুলো আমি ঘুরে দেখেছি, রাজশাহীর সব মার্কেটগুলোতেই ঈদের পোশাক আসা শুরু হয়েছে। তবে 5 রোজার পর থেকে নতুন নতুন ডিজাইনে যে সকল পোশাক তা আসবে বলে বিক্রেতারা জানিয়েছেন। তবে এবার গতবারের তুলনায় পোশাকগুলোর দাম কিছুটা বেশি বলে আমার কাছে মনে হয়েছে। আমি কিছু কিছু পোশাকের দাম জিজ্ঞাসা করেছিলাম বিক্রেতার কাছে যে কেন এরকম হচ্ছে। তারা বলেছেন যে আসলে সকল জিনিসের ঊর্ধ্বমুখী দামের কারণে আসলে পোশাকগুলোর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আসলে এই ছিল আমার কাছে ঈদের বাজারের সর্বশেষ খবর। সহকর্মী ইউসুফ আদনান রাজশাহীর ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন। এবার কেওয়াই স্টিল চট্টগ্রামের সংবাদ। রমজানের নিত্যপণ্যের বাজার সহনশীল রাখতে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এছাড়া নগরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দল। দুপুরে খাতুনগঞ্জে অভিযানের সময় জেলা প্রশাসক ব্যবসায়ীদের হুঁশিয়ারি করে দেন যেন কোনো অজুহাতে দ্রব্যমূল্য বাড়ানো না হয়। কারসাজি করে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এছাড়া দুপুরে নগরীর কাজীর দেউরি বাজারে অভিযানে যান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম। এই সময় কাঁচা বাজারে লেবুর দাম বেশি রাখা এবং ক্রয় রসিদ না থাকায় কয়েকটি দোকানিকে জরিমানা করা হয়। এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণ হয়েছে। এবার সবুজ গালিচায় নিজেদের প্রমাণের পালা। নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ছাড়ছেন বাংলাদেশ নারী ফুটবল দল। এ উপলক্ষে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হেড অফ কমিউনিকেশন অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন, ঢাকা ব্যাংক পিএলসি এবং সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অস্ট্রেলিয়া মিশনটা অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে আমাদেরকে। যাই হোক, তারপরে আমরা আশা ছাড়তে পারি না। তাই আমরা 3টা ম্যাচ উইন করতে পারলে আমরা ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন দেখি। এটা তো বাস্তব, আপনারা জানেন নিশ্চয়ই। যাই হোক, এই স্বপ্ন আল্লাহ চাহে তো সব কিছু পূরণ করা সম্ভব। তারপরেও বলবো, কঠিন পথ হলেও সব কিছুই সম্ভব যদি আল্লাহ চায়। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি এবং বাংলাদেশ নারী টিমের জন্য দোয়া রইল, শুভেচ্ছা রইল এবং অভিনন্দন রইল। তারা অবশ্যই কিছু না কিছু দেশকে একটা রেজাল্ট দিতে পারবে, এটাই আমাদের আশা এবং প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Now the head coach, Peter James Butler. As my mother used to say to me, less said, least mended. Sometimes, you know, the less you say, the less you get yourself into trouble. But sometimes in life, you've got to stand up and back your corner and speak up for yourself.
there's a lot of untruths being spoken about our preparation, and I'm not really going to say much. I don't mind answering questions, but the truth is, we haven't had the best preparation, and I mean that and I'm not pointing fingers, and I mean that in the best possible ways. The fact that we came in with a plan, the plan's not worked. We're playing catch up. I'm not afraid to say that. You can have visions of grandeur in life, but sometimes reality comes back and smacks you in the face. And the fact of the matter is, I think we didn't prepare, or we didn't anticipate, or maybe we weren't willing to invest in whether it be fixtures, camps, or whatever. Now, it is what it is. I live in the real world. I don't live in La La Land. And I have to take responsibility. So when I take responsibility, I have to be accountable for this team. But I'm only going to be accountable when people stop running to the media saying it's Butler's plan, it's Butler's plan, it's Butler's fault. If it all goes pear-shaped, if it all goes like through the roof, I've got to take responsibility. I don't operate like that. And I'm from an environment, I'm from the UK, and I was brought up and I played a lot of football and a lot of games, and I've selected and prepared many squads at international level in Liberia, in Botswana, here in Bangladesh, in England, in Malaysia. And I am not nobody's fool, believe me. So, take this in the nicest possible way. Whether I stay short term or long term is irrespective. I'll always be honest. I'll always be truthful to journalists and everybody else. And more especially, I'll always be honest and truthful to my players. And that's all I've got to say. Thank you so much, Peter. Now, Afida, Captain, আমাদের প্রস্তুতি এবং আমাদের লক্ষ্যকে যদি একটু আপনি বলতেন। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা জানেন যে আমরা কয়েকদিন আগে ওমেন্স লিগ শেষ করেছি, তারপরে যে কয়েকদিন সময় পেয়েছি কোচের কাছে এভাবে প্র্যাকটিস করেছি। কোচ আমাদেরকে দেখাচ্ছে যে কিভাবে আমরা খেলবো, যেহেতু আমাদের প্রতিপক্ষ অনেক স্ট্রং, চায়না, উত্তর কোরিয়া, উজবেকিস্তান, ওরা অনেক শক্তিশালী টিম। তো আমরা প্র্যাকটিস ওইভাবেই কাজ করতেছি, কোচ আমাদেরকে দেখাচ্ছে। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে গিয়ে ওখানে আমাদের সেরা খেলাটা আমরা খেলতে পারি। ধন্যবাদ। Thank you, Captain. Now the platform is yours. Ask any question. Yes. নারী ফুটবল দলের অস্ট্রেলিয়া সফর ঘিরে সংবাদ সম্মেলন করছে বাফুফে ভবনে। সেই সংবাদ সম্মেলনে আমরা সরাসরি যুক্ত ছিলাম। চলে যাচ্ছি পরের খবরে। নওগাঁর আত্রাই নদীর কয়েকটি স্থান ও বিভিন্ন জলাভূমি যেন পাখিদের মিলন মেলা। তাদের আনাগোনায় ওইসব এলাকা থাকে মুখরিত, আর তা দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ। নদী ও বিলের স্বচ্ছ পানিতে চোখ পড়লেই দেখা মেলে অসংখ্য পাখির কিচিরমিচির। এর মধ্যে অন্যতম পানকৌড়ি, রাতচোরা, শামুকখোল, সরাসি ও বালিহাঁস। এই চিত্র নওগাঁর মাধবপুর উপজেলার আত্রাই নদীর কুঞ্জবন এলাকার। পত্নীতলা উপজেলার আত্রাই নদী, সাপাহার উপজেলার জবই বিল ও ধামইরহাট উপজেলার জাতীয় উদ্যান আলতাদিঘিও পাখির বিচরণের ক্ষেত্র। নিজের ইচ্ছা মতো আসে, সন্ধ্যার সময় সবাই চলে যায়, আবার ধরে নেন ভোর 5টার সময় যখন আজান দেয় আবার সেই সময় আবার সবাই চলে আসে। মাঝে মধ্যে যদি বাঁশ দেওয়া হয় আরো সুন্দর লাগবে, তারা বসবে। আত্রাই নদী, আমাদের এই নদীতে প্রায় প্রতি বছরই কম বেশি পাখি আসে, কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার পাখি অনেক বেশি। সারা দিন পানিতে থাকলেও রাতে পাখিগুলো ফিরে যায় রামচন্দ্রপুর ও মাধব বন সহ এলাকার বিভিন্ন গাছে। অনেকে এসে খেলাধুলা করে, কেউ ঢিল ছোড়ে। এই বিষয়গুলোর দিকে যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমার মনে হয় ভবিষ্যতে এইখানে হাজার হাজার থেকে লাখো লাখো পাখির আগমন ঘটবে। শীতের সময় বেশি আসে, বিভিন্ন জায়গার লোক আসে পাখি দেখবার, ছবি ওঠায়। এসব পাখির চলাফেরা নির্বিঘ্ন ও আবাসস্থল নিরাপদ দেখতে চান নওগাঁর মানুষ। নতুন যে ব্রিজ আছে মহাদেবপুরের,
এই ব্রিজের মানে উত্তর এবং দক্ষিণে দুই দিকে 2 কিলো, এই 1 কিলো করে 2 কিলো এলাকা বিশেষ সংরক্ষিত এলাকা ঘোষণার জন্য স্থানীয় যারা আছেন, বিশেষজ্ঞ যারা আছেন এই বিষয়ে, প্লাস স্থানীয় প্রশাসন এবং স্থানীয় সাংবাদিক সকলের সাথে বসে আমরা সিদ্ধান্ত নিব যে সেখানে কি কি আরো করা প্রয়োজন। প্রতিদিন ভোরে আত্রাই নদীতে জড়ো হয় হাজার হাজার পাখি। মনোমুগ্ধকর এই দৃশ্য উপভোগ করেন দূর দূরান্তের মানুষ। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। দেশের বাইরের খবর। ইরান ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার পরপরই যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে তেহরান ও মস্কো। বৃহস্পতিবার ওমান সাগরে এই মহড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, এই যৌথ মহড়ার লক্ষ্য হলো দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করা। এছাড়া সাগর নিরাপত্তা বাড়ানো, বাণিজ্যিক জাহাজ ও ট্যাঙ্কার রক্ষা এবং সন্ত্রাসবাদ মোকাবেলার মতো বিষয়গুলোও রয়েছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার থেকে এই মহড়া অনুষ্ঠিত হবে। তবে কতদিন ধরে চলবে তা এখনও স্পষ্ট করেনি ইরান। সিরিয়া থেকে নিজেদের সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গত কয়েক মাস ধরে সিরিয়া থেকে ধীরে ধীরে কিছু সেনা প্রত্যাহার করেছে দেশটি। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, আগামী 2 মাসের মধ্যে সকল সেনাদের প্রত্যাহার করা হতে পারে। গত সপ্তাহেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই মার্কিন ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের পর সেটি সিরিয়ার সরকারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় 1000 মার্কিন সেনা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য নিষিদ্ধ গোষ্ঠী আইএস দমন। তবে সিরিয়ায় একটি স্থিতিশীল সরকার আসা এবং আইএসের হুমকি অনেকাংশে কমে যাওয়ায় সেনাদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি। 2025 সালের শুরুতেই গাজাতে 75,000-এর বেশি মানুষের মৃত্যুর শিকার হয়েছেন। বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা সাময়িকী দ্য ল্যান্ডসেট গ্লোবাল হেলথের এক জরিপে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে। জরিপ বলছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া মৃত্যুর তুলনায় বাস্তবে নিহতের সংখ্যা আরও বেশি। জরিপ অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 5 জানুয়ারি পর্যন্ত সময়ে গাজায় 75,200 জন সহিংস মৃত্যুর শিকার হয়েছেন। একই সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে নিহতের সংখ্যা 49,090 জন, যার তুলনায় স্বাধীন গবেষণার হিসাব 34.7% বেশি। নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্কদের হার 56.2%, যা বেসামরিক জনগোষ্ঠীর ওপর যুদ্ধের প্রভাব স্পষ্ট করে। এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত সন্ধ্যার সময় দেখার আমন্ত্রণ রইল। তাছাড়া দীপ্তর তথ্য বিনোদনের আরও খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।